নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে পুনরায় লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। আমি মানিক এবং তোমাদের সামনে প্রত্যেকবারের ন্যায় আমরা পেপার ওয়ানের আলোচনায় রেখেছি। আজকে তোমরা জানো আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড করছিলাম এবং এই ইউনিট থেকে আমরা পঞ্চম ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। এটি হচ্ছে ষষ্ঠতম। এখানে আমরা মূলত আলোচনা করব প্রফিট এবং লস, অর্থাৎ লাভ ক্ষতি নিয়ে এবং ইন্টারেস্ট সুদ নিয়ে। ওকে, মূলত বলে দিই আমরা প্রায় শেষের দিকে এসে গেছি ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাপটিটিউড পার্টের। আর হয়তো একটা মতো ভিডিও লেকচার আপলোড করলে হয়তো তোমাদের সামনে এটা কমপ্লিট করতে পারবো, তারপরে আমরা হয়তো প্র্যাকটিস সেটে যাব। ওকে, তো চলো আজকের আলোচনায় তোমাদের আজকের যে বিশেষ দিকগুলো তোমাদের তুলে ধরবো। তার আগে আমি প্রফিট এবং লস থেকে তোমাদের কয়েকটা সূত্র সম্পর্কে ধারণা করিয়ে দিই। দেখো, সূত্রের আগে তোমাদের বেসিক জানা উচিত, মানে কোন কোন টার্ম অবশ্যই কি বোঝায় তা জানতে হবে। প্রথমে দেখো সিপি, যাকে আমরা কস্ট প্রাইস বলি। কস্ট প্রাইস কি? যদি কোনো বিক্রেতা বাজার থেকে অর্থাৎ একটা হোলসেল মার্কেট থেকে তিনি কিছু জিনিস কিনে আনলেন এবং নিজের দোকানে রাখলেন এবং সেটাকে তিনি বিক্রি করলেন, অর্থাৎ সে যেটাতে কিনলেন তার থেকে নিশ্চয়ই বেশি দামে বিক্রি করবেন, তো সেই যেটা কিনেছেন সেটাকে বলা হয় কস্ট প্রাইস। সেলিং প্রাইস কি? দোকানদারটি যাতে বিক্রি করলেন, অর্থাৎ কস্ট প্রাইস থেকে বেশি বিক্রি করতে পারেন, কম বিক্রি করতে পারেন, এটা তার ব্যাপার, কিন্তু সেলিং প্রাইসটা নির্ধারণ করে তার বিক্রির ক্ষেত্রে। তারপরে হচ্ছে প্রফিট অর গেইন। যদি যে টাকা দিয়ে কিনলেন এবং বিক্রি করলেন তার থেকে বেশিতে, তাহলে তার প্রফিট হলো, অর্থাৎ লাভ হলো। আর যদি দেখা যায় যে টাকা দিয়ে কিনলেন সে টাকা দিয়ে যদি তার থেকে কম বিক্রি করলেন, তাহলে ওটা লস হলো। তাই এই টার্মগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। সিপি হচ্ছে সেলিং প্রাইস, কস্ট প্রাইস, আর এসপি হচ্ছে সেলিং প্রাইস, আর পি হচ্ছে প্রফিট। ওকে, যদি লসে লেখা নেই, লস হচ্ছে এল হবে। এবারে তার পাশাপাশি কিছু ফর্মুলা বা সূত্র। দেখো, প্রফিট পার্সেন্টেজ প্রথমে, অর্থাৎ তোমাদেরকে লাভ দিয়েছে, কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা দিয়ে কিনেছে এরকম দিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে বলেছে যে পার্সেন্টেজ বার করো, কত পার্সেন্টেজ প্রফিট হয়েছে। তখন তোমরা এই বিশেষ সূত্রটি ব্যবহার করবে। কি করবে? প্রফিটের সাথে 100 গুণ করবে এবং মানে যে প্রফিট টাকাটা হয়েছে এবং তার নিচে কস্ট প্রাইসটা করে তোমরা ভাগ করবে। যদি লস হয়ে থাকে, প্রফিট যেরকম হলো যোগ করলে গুণিত 100 করে, সেরকম একই রকমভাবে লসও হচ্ছে, সেই লস যে টাকাটা হচ্ছে তার সাথে 100 গুণ করবে এবং তার নিচে হবে সিপি। ক্লিয়ার? পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ওকে, এবারে আসছে যে সেলিং প্রাইস, মানে কত টাকা দিয়ে বিক্রি করলো সেই প্রাইসটা বার করবে। তাহলে বার করার জন্য কি করতে হবে? আমাদেরকে যে সূত্রটা রয়েছে দেখে নাও। 100 যুক্ত যদি বেশি দামে বিক্রি করে থাকে, মানে কত পার্সেন্ট প্রফিট রেখে বিক্রি করে থাকে, তাহলে প্লাস প্রফিট, তার নিচে 100 এবং গুণিত করে যেটা রয়েছে দেখো সিপি, অর্থাৎ কস্ট প্রাইসটা কত। সূত্রটা ভালো করে মাথায় গেঁথে নাও কীভাবে করা হচ্ছে, কারণ সূত্রগুলো আসল এখানে। এটা সেলিং প্রাইস গেল, আবারও সেলিং প্রাইস, কিন্তু এই ক্ষেত্রে দেখো এটা যখন প্রফিট হয়েছিল প্লাস করা হয়েছিল, যেন লস হলে মাইনাস করা হবে। সূত্র কিন্তু সেম। এবারে আসছে কস্ট প্রাইস, মানে তুমি কত টাকা দিয়ে কিনেছিলে সেটা বার করতে হলে ঠিক উল্টাটি, মানে উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে সেই সংখ্যাগুলো। দেখো 100 গুণিতক 100 যুক্ত প্রফিট প্লাস প্রফিট পার্সেন্ট গুণিতক এসপি, এখানে কস্ট প্রাইস যেহেতু চলে এসছে তাই এখানে হবে এসপি, মানে সেলিং প্রাইসটা এখানে হবে। জাস্ট চেঞ্জ হচ্ছে এটাই, উল্টে যাবে এবং চেঞ্জ এটা। ক্লিয়ার? ঠিক কস্ট প্রাইসের ক্ষেত্রেও যখন আমরা লসের খাতায় চলবো তখন সেরকম সূত্র রয়েছে। আশা করি সূত্রগুলো ক্লিয়ার করেছো। ওকে, যদি না দেখে থাকো এখনও, ভালো করে এটাকে খাতায় লিখে নাও। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি, মার্কগুলো তোমরা তুলে নিতে পারো পজ করে। ক্লিয়ার? ওকে, তোমরা তুলে নেবে পজ করে, আমি সামনের দিকে এগোচ্ছি। এবার আমরা প্রশ্নের মাধ্যমে আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, অ্যান আমব্রেলা ওয়াজ সোল্ড, একটা ছাতা বিক্রি করা হয়েছিল, প্রফিট অফ 20%, মানে ছাতাটাকে 20% লাভ রেখে বিক্রি করা হয়েছিল।
ওকে, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, মানে তাহলে কত টাকায় বিক্রি করা হয়েছে অফ দ্য আমব্রেলা ইফ দ্য শপকিপার প্রকিউরড ইট অ্যাট এ কস্ট অফ 180, যদি সে 100 টাকায় কেনে এবং 20% লাভ রেখে বিক্রি করে, তাহলে তার কত টাকা দিয়ে তিনি সে বিক্রি করেছে। ঠিক আছে, এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে আমাদেরকে কী বার করতে হবে, অবশ্যই সেলিং প্রাইস বার করতে হবে। সেলিং প্রাইস বার করার সূত্র বলো, দেখো বলে দিচ্ছে, 100 যুক্ত প্রফিট পার্সেন্ট, কত প্রফিট, এই যে 20%, 20 বাই 100, আর কিছু করতে হবে, হ্যাঁ ভুল করছো, কি, ইনটু কস্ট প্রাইস, এই যে 180, এই থেকে ক্যালকুলেশন করলে তোমার উত্তর বেরিয়ে যাবে। দেখো আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, আমি এই শূন্য একটা কাটলাম, এই শূন্য কাটলাম, আর একটা কাটা যেত, কিন্তু আমরা যেহেতু এটাকে যুক্ত করিনি তাই কাটতে পারবো না, তাই আমরা একটা ধাপ নামিয়ে নিচ্ছি। তাহলে 100 যুক্ত 20 হচ্ছে 120 বাই 10 গুণিতক 180, আর নেই 18 এখন আছে। এবারে এই শূন্যটা এখানে কেটে গেল 0-এর সাথে, তাহলে পড়ে থাকলো 12 আর 18, তাহলে 12 18কে গুণ করে দাও, কত হচ্ছে, গুণ করে একটা সহজ পদ্ধতি, এই দেখো 18 দুনে 36-এর 6, আগে থাকলো আমার 3, 18 একে 18 3 21, 216 অ্যান্সার হওয়ার কথা। দেখো অ্যান্সার রয়েছে কি না, এই দেখো 216 কিন্তু আমার অপশন বি রয়েছে। ক্লিয়ার, তাই তো? চলো নেক্সট কোশ্চেন চলে। নেক্সট কোশ্চেন বলছে দ্য কস্ট অফ অ্যান আর্টিকেল ইজ 5000, একটা আর্টিকেলের ক্রয় মূল্য বা যেটা কেনা হয়েছে 5000 টাকা দিয়ে। ওকে, এবার বলছে দ্য মার্ক প্রাইস ইজ 8000, মানে ওই টাকাটাকে বিক্রি করার জন্য প্রথমে ধার্য মূল্য যেটাকে আমরা বলি, মানে আমরা ভেবে নিয়েছি যে 8000 টাকা বিক্রি করব। হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট ফর দ্য সেলার ইফ হি সেলস অ্যান্ড অফার্স আর ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্ক প্রাইস। বলেছে যদি লোকটি 10% ডিসকাউন্ট দেয়, ওকে, মানে 8000 টাকা প্রথমে সে ধার্য করলো, তারপরে বললো না আমি 10% ডিসকাউন্ট দেবো এবং তারপরে বিক্রি করব। তো সেই জন্য একটা নিশ্চয়ই তাকে আবার নির্দিষ্ট একটা সেলিং যে প্রাইস সেটা আমার তাকে বার করতে হবে, তারপরে সেখান থেকে 5000 টাকা, সেখানে কত টাকা বেশি বিক্রি করলো 5000 টাকা থেকে, এবং সেখান থেকে একটা পার্সেন্টেজ বার করতে হবে, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজও আমাদেরকে বার করতে হবে। তাহলে একটু মাথা খাটিয়ে বার করতে হবে। দেখো প্রথমে আমরা সেলিং প্রাইস বার করব, তাই না? চলো সেলিং প্রাইস বার করি। সেলিং প্রাইস বার করার জন্য এক্ষুনি আমি সূত্রটা বলে দিয়েছি, 100 যুক্ত হয়েছিল, কেন আমরা প্রফিট করেছিলাম, কিন্তু এখানে কি বলেছে ডিসকাউন্ট, তাই -10, এগুলো মাথায় রাখতে হবে, বাই 100 ইন্টু কস্ট প্রাইস নাকি ধার্য মূল্য। এখানে কিন্তু কস্ট প্রাইস হবে না, এখানে যেটাকে করছি অর্থাৎ যেটা আমার বর্তমান হাতে রয়েছে সেটা হচ্ছে 8000, তাই আমরা সেটাকে দিয়ে করব। ওকে, এবারে দেখো একটু কাটাকাটি করে নাও, সব উত্তর বেরিয়ে যাবে। 2 শূন্য কেটে গেল এখানে। ওকে, তাহলে পড়ে থাকলো আমার এখানে 100 থেকে 10 বাদ গেলে 90 গুণিতক 80। ওকে, তাহলে কত হলো, 9 8 72, আর একটা শূন্য এখানে, একটা শূন্য দুটো, তাহলে 7200। তাহলে সে বিক্রি করেছে 7200 টাকা দিয়ে। ক্লিয়ার? তার মানে আমাদের সেলিং প্রাইস বেরিয়ে গেল। তাহলে এবারে বার করতে হবে তাহলে কত টাকা সে লাভ করেছে, তার মানে কি প্রফিট বার করতে হবে। প্রফিট কত বের করেছে দেখি। প্রফিট দেখো, প্রফিট আমরা কি করে বার করব, যেটা সেলিং প্রাইস সেখান থেকে আমরা বাদ দেব কত, যেটা কিনেছিল যে টাকা দিয়ে 5000 টাকা দিয়ে, তাহলে বাদ দিলে কত হচ্ছে আমাদের 2200 টাকা সে কিন্তু লাভ করেছে, প্রফিট করেছে। এবারে লাভও বেরিয়ে গেল, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে প্রফিট পার্সেন্টেজে দিয়েছে। ওকে, তাই আমাদেরকে প্রফিট পার্সেন্টেজে করতে হবে। তাহলে মাথায় রাখবে 2200 টাকা প্রফিট হয়েছে। তো সেটাকে আমি করে নিই, বার করে নিই, দাঁড়াও একটু ইরেজ করে নিই, এই যে ইরেজ করে নিয়েছে। এবারে প্রফিট পার্সেন্টেজ বার করার জন্য কী করব, তার একটা সূত্র রয়েছে, আমরা একটু তাকে দেখিয়েছিলাম, দেখো তোমরা নিজেরা ব্যাক করে দেখে নেবে। আমি কিন্তু সরাসরি করছি প্রফিট পার্সেন্টেজ বার করছি, পিপি লিখলাম। তাই প্রথমে কি হবে, প্রথমে প্রফিট হচ্ছে, প্রফিট কত 2200, সূত্র বলছে প্রথমে প্রফিট বসাতে হবে, তারপরে গুণিতক 100, তারপরে নিচে করতে হবে কত টাকা দিয়ে তুমি কিনেছিলে। তাহলে কিনেছিলাম কত টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে।
এবারে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। দেখো দুটো শূন্য এখানেই কেটে গেল 100-এর সাথে, এবারে এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমার 5। দেখো 5 4 20, 5 4 20, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 44% রয়েছে কিনা দেখে নাও তো তোমরা। এই দেখো অপশন ডি রয়েছে। কী গো হলো? অবশ্যই খুব সহজ, একটু মাথা খাটাতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট চলো। বলেছে অরবিন্দ ডিলস ইন কার্পেটস। অরবিন্দ বা অরবিন্দ সে কার্পেটের ব্যবসা করে। হি অ্যালাউজ 4% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। সে একটা টাকা ধার্য করেছে যেটাকে আমরা বলি মার্ক প্রাইস। সেই ধার্য টাকা থেকে তিনি 4% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ আগের মতো, তাই না? সে 10% ডিসকাউন্ট দিয়েছিল, এখানে এই 4% ডিসকাউন্ট দিয়েছে। হোয়াট প্রাইস মাস্ট বি মার্কড অন এ কার্পেট দ্যাট কস্ট 480? বলেছে তাহলে 480 টাকায় তাহলে কত টাকা সে ধার্য মূল্য করতে পারে, যেখানে তার 10% লাভও হবে, অর্থাৎ 4% ডিসকাউন্ট দেওয়া সত্ত্বেও সে আরও 10% লাভ রাখবে। কখন তাহলে তার টাকাটা তাহলে কত টাকা ধার্য করতে হবে? দেখো এখানে কিন্তু কস্ট প্রাইস রয়েছে, কত টাকা ডিসকাউন্ট দেবে সেটা রয়েছে, কত টাকা প্রফিট রাখবে সেটাও দিয়েছে। তাহলে আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এগুলোর আগে ধার্য মূল্য বার করার আগে আমাদেরকে সেলিং প্রাইস বার করতে হবে। তাহলে সেলিং প্রাইস বার করার জন্য আমি কি করব? সেলিং প্রাইসের সূত্র ইউজ করব। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 100, আমরা যে করি সাধারণত 100 যুক্ত প্রফিট। কত প্রফিট? এখানে প্রফিট বলেছে 10%, তাহলে 10, তাই না, বাই 100 গুণিতক কত? কস্ট প্রাইস কত হয়েছে এখানে? 480। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখে নাও। তাহলে 1110 বাই 100 গুণিতক 480, তাই না? এবার একটু কাটাকাটি করে নিই, একটা শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 11 গুণিতক 48 হচ্ছে। একটু গুণ করে নাও, কত হচ্ছে 11 গুণিতক 48? 11 আসছে 88, হাতে থাকলো 8, 11 4 44, 44 8 হচ্ছে 52, তার মানে 528 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। ওকে, বিক্রি করার টাকাটা আমি পেয়ে গেলাম সেলিং প্রাইস 528 টাকা। মাথায় রাখবে, মুছে দিচ্ছি, আমি কিন্তু এখানে লিখে রাখছি 528 হচ্ছে আমার সেলিং প্রাইস, এসপি। ওকে, এরপরে কাজ হচ্ছে মার্ক প্রাইস বার করা। মার্ক প্রাইস বার করার একটা সূত্র রয়েছে, আমি তার আগে মার্ক প্রাইস তো আমার কাছে জানা নেই, তাই মার্ক প্রাইসকে আমি এখানে কী লিখলাম? ইজিক্যাল টু এক্স লিখলাম। মার্ক প্রাইস হচ্ছে এক্স। এবার আমরা করি, ক্যালকুলেশন করে নিচ্ছি এটা। দেখো তাহলে ক্যালকুলেশন করে মার্ক প্রাইস বার করার জন্য 100 ডিসকাউন্ট কত দিয়েছে? ডিসকাউন্ট দিয়েছে 4 টাকা, বাই 100 গুণিতক কত? এবারে মার্ক প্রাইস ইজিক্যাল টু কত? 528, কারণ 528 সেলিং প্রাইস। কারণ আমাদেরকে ক্যালকুলেশনটা বার করতে হবে, এক্সের ভ্যালু বার করার জন্য আমাদেরকে এরকম অনুপাত করে করতে হবে। এবারে 100 থেকে 4 গেলে 96 বাই 100 এক্স ইজিক্যাল টু 528। এবারে একটু ক্যালকুলেশন করে নিই। দেখো 2 দিয়ে যদি করি 50, 2 50-এ 100 হয়, 2 কত? 48, তাই তো? 2 48-এ কিন্তু হচ্ছে আমার 96, আবার 2 24, এখানে 2 25, তার মানে বলতে গেলে আমাদের হচ্ছে 24 বাই 25 এক্স ইজিক্যাল টু 528, তাই না? এবারে এক্সের ভ্যালু বার করব, তাই না? তাহলে এক্স ইজিক্যাল টু 528 বাই এখানে 24 আসবে। এবার যেহেতু দুটো বাই হয়ে যাবে, তার জন্য নিচের যে বাইটা, এই যে 25টা উপরে উঠে যাবে, গুণিতক 25। আমরা গণিতে করেছি এরকম ক্যালকুলেশান, একটু ভাববে করতে পারবে। এবারে কাটাকাটি করো, দেখো হয়ে যাবে। আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে করি, তাহলে 2 12, তাই না? 2 2 4, 2 6 12, 2 4 8,
12 দিয়ে করি, 12 দুনে 24, 2 4 আছে, আবার 12 দুনে 24, তাহলে 25 গুণিতক 12। দেখো 25 গুণিতক 12 করলে কত হয়, 25 গুণিতক 12 কত হবে, 25 গুণিতক 12 করলে 25, এটা একটু বড় তো, 25 দুনে 50, হাতে আমার কত আছে 5, 25 একে 25, 25 5, একটু ভুল হলো, আমরা 22 ছিল, আমাদের তো 12 ছিল না, একটু আমার মাথা খারাপ হয়ে গেছিলো। দেখো 25 দুনে 50-এর শূন্য হয়েছে, কারণ এখানে দেখো 22 পেয়েছি, তো 22 আর আমরা 25 পেয়েছি। হ্যাঁ, 25 দুনে 50, হাতে 5, তাই তো, 25 দুনে 50 আর 5 যোগ করলে 55, 550। ক্লিয়ার? একটু ধরে ধরে দেখো কোথায় কি করলাম, একটু এখানে গুলিয়ে যেতে পারে, কারণ ছোট্ট একটা স্লাইডের মধ্যে আমি এত কিছু করছি, ব্ল্যাকবোর্ডটা না থাকার জন্য অনেক সমস্যা হচ্ছে, একটু মানিয়ে নাও। আচ্ছা হোক, 550 আমার অ্যান্সার আছে কিনা দেখে নাও। দেখো এখানে 550 বির দাগে অপশন রয়েছে, তাহলে আমাদের এই অ্যান্সারটাও বেরোলো। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে আফটার সেলিং এ বাইসাইকেল। একটা বাইসাইকেল বিক্রি করা হচ্ছে কত টাকা দিয়ে, 1680 টাকা দিয়ে। এই শপকিপার সাফার্স এ লস অফ 16%। তো সেই রকম 1680 টাকায় বিক্রি করে তার 16% কিন্তু লস হয়ে গেছে। ওকে, ইফ হি ওয়ান্টস টু আর্ন 15% অফ ইট, যদি সে চায় যে 15% সে লাভ করবে, আফটার গিভিং ডিসকাউন্ট অফ 8%, 8% যদি সে ডিসকাউন্ট দেয়, তাহলে মার্ক প্রাইস কত হবে। তো এখানেও কিন্তু সেই ধার্য মূল্য চাইছে, তবে এখানে ধার্য মূল্য চাইলে আমাদেরকে কিন্তু এখানে একটা জিনিস বার করে নিতে হবে, কস্ট, কারণ এখানে সেলিং প্রাইস রয়েছে, সেলিং সে বিক্রি করেছে একটা সাইকেল বলেছে, এবং এখানে ধার্য মূল্য বার করতে হবে। তাই জন্য ধার্য মূল্য বার করার আগে আমাদেরকে কস্ট বার করতে, যে কস্ট কত। তাহলে কস্ট কী করে বার করব, প্রথমে বিক্রি কত টাকা দিয়ে হয়েছে, সেলিং প্রাইস আগে হবে উপরে 1680, তারপরে নিচে বলা হয়েছে যে 100 মাইনাস, মাইনাস কেন বলছি, কারণ যেহেতু সে ডিসকাউন্ট দেবে, 8% ডিসকাউন্ট দেবে না, 8% না তো 16% লসে করেছে, 16% ডিসকাউন্ট দিয়ে লসে গেছে, তাই জন্য 16 মাইনাস 16, তারপরে গুণিতক 100। এটা আমরা কস্ট প্রাইস বার করার জন্য সূত্র হচ্ছে সেলিং প্রাইস বাই 100 মাইনাস, বা 100 প্লাস হলে প্লাস হতো, এখানে যেহেতু লস আছে তাই 100 মাইনাস 16 ইন্টু 100। এবার এটাকে ক্যালকুলেশন করি, 1680 বাই 90, না 90 নয়, 90 কোথায় হবে, 84 হবে, 84 গুণিতক 100। এবার একটু কাটাকাটি করে নিই, 2 দিয়ে যদি কাটি এটাকে, 2 দিয়ে করলে 2 42, 42, এটা 250 ধরো করলাম, তারপরে 42 যখন হয়েছে, 2 দিয়ে আবার করি 21, এটাকে যদি 25 করলেও হয়, 25 করে নিলে হয়। আচ্ছা, তো তার আগে এটাকে কেটে নিয়ে দাঁড়াও, 2 ছোটো করার আগে 2 8 16, এটা তাই না, 2 4 8 0, 840, তাই না। একটু 21 দিয়ে দেখো, 20 দুনে 20 4 80, হ্যাঁ 21 4 কিন্তু 84, তাই 21 4 84 শূন্য করে রয়েছে, তাই 40, এখানে 50, তাহলে 40 50 গুণ করলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে পড়বে 4 5 20, আর শূন্য কটা রয়েছে, দুটো, তাহলে 2000। ক্লিয়ার? তাহলে আমার বেরোলো এখানে 2000 টাকা সে কস্ট প্রাইস, 2000 টাকা দিয়ে কিনেছিল। ক্লিয়ার? তাহলে কস্ট প্রাইসটাকে আমি লিখে রাখছি বাকিগুলো মুছে দিয়ে, তাহলে কস্ট প্রাইস হচ্ছে আমার 2000। ওকে, কস্ট প্রাইস হয়ে গেল। এবার মার্ক প্রাইস বার করব। তাহলে মার্ক প্রাইস বার করার জন্য তার সূত্র কি, প্রথমে হবে কত টাকা কেনা হয়েছিল, তাহলে কত টাকা কেনা হয়েছিল, অ্যাকচুয়াল কস্ট প্রথমে হবে, তাহলে কেনা হয়েছিল 2000 টাকা দিয়ে, তার সাথে আমাদেরকে লাভ কত হয়েছে সেটা করতে হবে। তাহলে প্রফিট কত হয়েছে, তাহলে প্রফিট বার করার জন্য 100 যুক্ত কত পার্সেন্ট প্রফিট করতে বলেছে, কত পার্সেন্ট করতে বলেছে, 15% বলেছে, তাই না, 15% প্রফিট করতে বলেছে। তারপরে বলেছে লস কত, ডিসকাউন্ট কত দেবে, সে ডিসকাউন্ট দেবে 100, যত মাইনাস হয় তো ডিসকাউন্ট করো, 100 মাইনাস 8 ডিসকাউন্ট হবে, কারণ সে 8 টাকা মাইনাস দেবে। এবারে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করো, 2000 গুণিতক 115 বাই 92,
তাই তো 92 হলো। এবারে কাটাকাটি করি, দেখো 2 দিয়ে যদি করি তাহলে 2000, এখানে হলো 292 যদি কাটি 46 হচ্ছে, 46 হচ্ছে। তারপরে আরও কাটো, 223 হচ্ছে, আবার এখানে 2 যদি আমি এটাকে কাটি 500, এবারে 23কে কিসে কাটবে, এইখানে কাটবে, দেখো 115, 20 5-এ 100, 3 5-এ 15, হ্যাঁ, তাহলে 23 5-এ হচ্ছে 115। তাহলে পড়ে থাকলো এখানে 500, এখানে 5, গুণ করে দাও, 5 5-এ 25, কটা শূন্য রয়েছে, 2টো শূন্য, অর্থাৎ 2500 টাকা। তাহলে সে 2500 টাকা যদি ধার্য মূল্য করে, সেখানে সে কিন্তু 8% ডিসকাউন্টও দিতে পারবে এবং 15% কিন্তু লাভও করতে পারবে। ক্লিয়ার? তার মানে আমার উত্তর হবে 25,000, 2500। এখানে দেখো অপশন আছে কি না, হ্যাঁ রয়েছে, অপশন সি রয়েছে 2500। ক্লিয়ার? নেক্সট চলো, এবারে আমরা অন্য একটা ধারে চলে যাচ্ছি। এবারে আমরা ইন্টারেস্টের অঙ্কে চলে যাচ্ছি। তো কিছু এখানে বেসিক জিনিস রয়েছে, সেগুলো জানা দরকার। প্রথমে বলা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি? আসলে যে টাকাটা কারোর কাছ থেকে ধার নেওয়া হবে, যেটা মূল টাকা, আমরা যখন কারোর কাছ থেকে ধার নিই ওটা হচ্ছে প্রিন্সিপাল টাকা। এবার সেই ধার নেওয়ার পরে তাকে কিছু সুদ দিতে হয়, সেই সুদটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। ওকে, তার সঙ্গে থাকে এবারে সিম্পল ইন্টারেস্ট। যদি এবারে গণিতের ভাষায় বার করতে বলে যে তুমি সিম্পল ইন্টারেস্ট বার করো, সময় দিয়েছে, কত টাকা দিয়েছে, এবারে কত রেটে দিয়েছে সুদে, এগুলো সব দিয়েছে, তখন তোমাকে বার করতে হলে সূত্র দিয়ে করতে হবে যে প্রিন্সিপাল গুণিতক রেট গুণিতক টি বাই 100। ওকে, ঠিক একই রকমভাবে যদি আমরা প্রিন্সিপাল বার করতে বলে, তখন 100 গুণিতক সেলিং ইন্টারেস্ট, মানে কত টাকা ইন্টারেস্টে সুদের, মানে তার সুদে লাভ হয়েছে সেটা, বাই কত রেটে দিয়েছিল এবং কত টাইমে দিয়েছিল। ঠিক একই রকমভাবে টাইম এবং রেটও বার করা যাবে, যা সূত্রগুলো খাতায় লিখে নাও। ক্লিয়ার? এবারে আমরা অঙ্কে চলে আসছি ডাইরেক্ট। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ মাচ টাইম উইল ইট টেক for an amount of 900 to yield 18,1 as interest at 4.5% per annum of simple interest। অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে যে তোমাকে 900 টাকা প্রিন্সিপাল দেওয়া হয়েছে, যেখান থেকে 81 টাকা তুমি সিম্পল ইন্টারেস্ট পেয়েছো এবং সেখানে তুমি 4.5% হারে তুমি সুদটা নিয়েছো। তাহলে তোমার টাইমটা কত লেগেছে, মানে কত টাইমে এত টাকা হয়েছে, এত টাকা ইন্টারেস্ট হলো। তাহলে এবারে এখানে সহজ যেটা হচ্ছে, তোমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে কোনটা চেয়েছে। অবশ্যই টাইম আমাকে বার করতে হবে। তো টাইম বার করার সূত্র কী ছিল? দেখো টাইম বার করার সূত্র ছিল টাইম ইজিক্যাল টু 100 গুণিতক সিম্পল ইন্টারেস্ট বাই ছিল কি ছিল, প্রিন্সিপাল গুণিতক রেট। এবার দেখো 100 গুণিতক সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে, 81 টাকা। তারপরে কত বলেছিল, পি ছিল 900 প্রিন্সিপাল, গুণিতক রেট কত ছিল 4.5। 4.5 মানে আমরা যেটাকে করি 45 করে নিই, এবং 45 করে নিই কারণ হচ্ছে সেই পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকে সেটা হলে তার হলে গুণিতক আমরা উপরে 10 বসিয়ে দিই। এটা একটা গণিতিক ভাষায় রয়েছে, তো এটা পয়েন্টটা উঠে গেছে, তার এখানে 45 আছে। তো এবারে কাটাকাটি করি, কত সহজ দেখো। আমরা জানি যে 9 5-এ 45, 9 9-এ 81, ভালো। এবারে দেখো এখানে দুটো শূন্য ছিল, এখানে দুটো শূন্য কেটে দিলাম। এবারে আমাদের কাছে পড়ে আছে 5 পড়ে আছে, 5 2-এ 10, এখানে একটা 9 আছে, এখানে একটা 9 আছে, কেটে গেল। তাহলে পড়ে থাকলো মানে 2, তার মানে কত বছর, তাহলে উত্তরটা বেরিয়ে গেল 2 বছর। দেখো এখানে অ্যান্সার রয়েছে, দেখো 2 ইয়ার্স রয়েছে। ক্লিয়ার না? চলো সহজ আছে, এটা একেবারে সিম্পল দিয়ে শুরু করলাম। নেক্সট বলেছে ফাইন্ড
সিম্পল ইন্টারেস্ট, মানে সিম্পল ইন্টারেস্ট খুঁজে বার করতে বলেছে অন 6,250 রুপিসের, মানে 6,250 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাতে সিম্পল ইন্টারেস্ট কত বার করতে বলেছে, যদি সেখানে 15% মানে 15% রেটে দেওয়া হয়, মানে রেটটা, এবারে সময় বা যেটা আমরা টাইম বলে থাকি এটা বলেছে 146 দিনে। এ বাবা, দিনে চেয়েছে। আচ্ছা, দিনে তাহলে চাইলে আমাদেরকে আগে কিন্তু এটাকে ক্যালকুলেট করে এটা কিন্তু ইয়ারে বের করে নিতে হবে, তাই প্রথমে আমি সেই কাজটা করে নিচ্ছি। তাহলে 146কে যদি ইয়ারে বার করতে হয় তাকে কিন্তু ভাগ করতে হবে 365 দিনের সাথে। ওকে, 365 যদি আমরা করি তাহলে দেখো ইজিলি বেরিয়ে আসবে। আমরা যদি দেখি একটু মাথা খাটাতে হবে এখানে যে কী করে কাটবো। যদি ভাগ করে দাও সিম্পলি 365 দিয়ে, তোমরা ইজিলি পারবে। এখানে যদি দেখো 6×4 = 24, কিন্তু 6×2 = 12 হচ্ছে না, 7×2 = 14, 7×5 = 35। আচ্ছা, এটাতে হতে পারে 7×2 = 14 মানে 140 হয়ে গেছে। তো এবার আর সাথে 3 করি, মানে তাহলে 73×2 = 146। ওকে, ঠিক আছে। এবারে যদি এখানে 73কে 5 করি, 3×5 = 15, হ্যাঁ হয়ে যাবে। দেখো 7×5 = 35, মানে 70 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 350। ওকে, তাই না? 7×5 = 35, আর এখানে যদি 7 দিয়ে যদি 7×2 করি তাহলে হয়ে যাচ্ছে। দেখো, তাই মানে এখানে 73 যদি দিয়ে ভাগ করি, 73 দিয়ে করবো, 73×2 = 146, এখানে 73×5 হচ্ছে 365, তার মানে 2/5 বেরোচ্ছে। একটু ক্যালকুলেশন করো, দেখলে ক্লিয়ারলি পাবে। একটু ভাবতে হবে, মাথা খাটাতে হবে জাস্ট, কারণ আমাদেরকে শর্টকাটে করতে হবে। তাহলে 2/5 ইয়ার হবে। ওকে, এবার আমরা সরাসরি সূত্রে চলে আসছি। সিম্পল ইন্টারেস্টের সূত্র হচ্ছে এটাই যে প্রথমে থাকবে পি, মানে প্রিন্সিপাল। দেখো সূত্রটা দেখে নাও, প্রিন্সিপাল হচ্ছে 6250, তারপরে গুণিতক আর থাকবে, মানে রেটটা 14। ওকে, এবারে থাকবে টাইম, টাইম হচ্ছে 2/5। এবারে 2/5, 5টাকে আমরা সেখানে লিখবো না, 5টাকে নিচে লিখবো। তার কারণ রয়েছে, তোমরা যারা গণিত করো তারা জানো। 5, এবারে নিচে থাকবে কি থাকবে, নিচে থাকবে 100 থাকবে, তার মানে 100 × 5। ক্লিয়ার? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? দেখো এবারে কাটাকাটি করতে হবে আমাদের। দেখো প্রথমে কি করব, আমরা যদি 2 দিয়ে করি, 2 দাঁড়াও, এইখানে তো 2 ছিল, 2×50 কেটে গেল। আচ্ছা, এবারে যদি 2×7 = 14 করি, 2×25 হলো। ক্লিয়ার? এবারে এখানে 25 আছে, 25, তাহলে আমার 5 দিয়ে কাটাকাটি করে নিতে দাও। 5 একে 5, এখানে 12, 5×2 = 10, তাহলে এখানে 2 আর 5 আছে, 5×5 = 25, 0, 1250 হলো। আচ্ছা, ওকে, 25 পড়ে আছে এখানে, হ্যাঁ 25 5×5 = 125, তার মানে 25×5 = 125, তার মানে 0 পড়ে আছে 50, তাহলে 50 আর 7, 50 আর 7 গুণ করো, উত্তর বেরোবে 5×7 = 35, 350। দেখো 350 অ্যান্সার আছে কি না, এই দেখো অপশান এ রয়েছে 350। ক্লিয়ার? কীভাবে হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট প্রশ্ন। বলেছে তুফান পেড অ্যান ইন্টারেস্ট অফ 11,040 রুপিস আফটার 9 ইয়ার্স। 9 বছরে তিনি টোটাল এত টাকা সুদ তিনি কিন্তু দিয়েছেন। এখানে আসলের কথা বলেনি, তিনি ইন্টারেস্ট দিয়েছেন এত টাকা 9 বছরে। তো ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 6%, তারপরে 3 বছরের জন্য 9% দিয়েছেন। ফর নেক্সট 4 ইয়ার্স 14%, মানে পরপর এরকম তিনি ইন্টারেস্ট দিয়েছেন বছর বছর অনুযায়ী। তাহলে মূল টাকাটা কত টাকা সে অ্যাকচুয়ালি সে ধার নিয়েছিল। আচ্ছা, এই অঙ্কর ক্ষেত্রে যেহেতু আমাদের প্রিন্সিপালও যাই না, তাই প্রিন্সিপাল টাকা সমান এক্স ধরে নেব। ওকে, এবার আমরা সিম্পল ইন্টারেস্টও পেয়ে গেছি। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 11,400 টাকা, এতেও কোনো ডাউট নেই। আমাদের যদি বছরের কথা আসি, ইয়ারটাও হচ্ছে আমার পেয়ে গেছি
9 বছর। রেট কত? রেটটাও বারে বারে ভাগে ভাগে রয়েছে। একটা হচ্ছে 6, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 14। সবই পেয়ে গেছি। এবারে শুধুমাত্র কি কস্ট, মানে কত টাকা দিয়ে সে কিনেছিল, কস্ট বার করতে হবে, তাই তো? ওকে, কিচ্ছু নয়, জাস্ট সিম্পলি একটা সূত্র আছে আমাদের, সেই সূত্র ওয়াইজ আমাদের কিন্তু কাজ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, একেবারে প্রথমে কত টাকা সে বর্তমান সে সুদ পেয়েছে, সেলিং প্রাইসটা, ইন্টারেস্টটা কত, 11,400। এবারে সেটা কততে, মানে কত আমাদের বলতে পারি যে ধাপে ধাপে হয়েছে, সেই ইন্টারেস্টগুলো আমরা এক এক কষে নিচ্ছি। তাহলে ইন্টারেস্ট কষার জন্য আমরা যেটা করে থাকি, প্রথমে পি মানে প্রফিট, মানে যেটাকে আমরা এক কথাই বলি, এখানে যেটা আমরা প্রিন্সিপালটাকে ইকুয়াল টু, মানে আমরা যে প্রিন্সিপাল বা যেটা কস্ট ধরেছিলাম প্রিন্সিপাল, সেটাকে আমরা ধরেছিলাম কি ধরেছিলাম, পি ধরেছিলাম নাকি এক্স ধরেছিলাম। আচ্ছা, এক্স ধরলে সুবিধা হচ্ছে, তাহলে আমরা এক্স ধরলাম। এক্স সেটা ছিল, গুণিতক আমরা জানি যে তারপরে থাকে এক্সের পরে, মানে এখানে এক্স বা পি বলে আমরা প্রিন্সিপালকে না, পি বলে ইজি হচ্ছে, কারণ পি আমরা দেখছি আমরা করে এসছি এতক্ষণ, তাই পি হচ্ছে পি গুণিতক 6, মানে এটা হচ্ছে আমাদের 6 হচ্ছে রেট। তারপরে টাইম, প্রথম টাইম 6%-এর জন্য যে টাইমটা দিয়েছিল হচ্ছে 2 ইয়ার্স, 2 পি ইন্টু 6 গুণিতক 2 ইজিক্যাল টু নিচে হচ্ছে কত, নিচে হবে 100। ওকে, যুক্ত, মানে এগুলো যুক্ত করতে প্রত্যেকটা কত আছে, তারপর এটা কারণ প্রিন্সিপাল তো পি গুণিতক কত পার্সেন্ট দিয়েছিল, 9%, কত বছর দিয়েছিল, 3 বছর, বাই 100। আরেকটা বাকি থাকলো, কি থাকলো, পি গুণিতক 14% দিয়েছে এখানে, দেখো কত বছরে, 4 বছরে, গুণিতক 4/100। এবারে এটাকে ক্যালকুলেশন করতে হবে, একটু জায়গা শর্ট, একটু ভালো করে দেখো, আমি করছি 11400 ইজিক্যাল টু, একটু কাটাকাটি করে নিলে খুব ভালো হয়, 250, 2 3 এটা 225, তার মানে এখানে পড়ে থাকলো, এখানে 3 পড়ে আছে, তাহলে হবে 3 এখানে পড়ে আছে, নিচে 25 আছে, তিন পি বাই 25 যুক্ত, এখানে কাটাকাটি কিছু হবে, হচ্ছে না, তাই আমরা এখানে কিছু করব না, এখানে নর্মালি রেখে দিচ্ছি, 9 3 27, 27-এর পি বাই 100। আরেকটা হচ্ছে এখানে কাটাকাটি হতে পারে, 2 7 2 50, 2 2 2 25, তাহলে হচ্ছে এখানে 2, এখানে 7 আছে, এখানে 2, 7 2 14, 14 পি বাই 100। এগুলি আছে নিশ্চয়ই, অনেকগুলো একসঙ্গে লেখা হচ্ছে, আমি সবগুলো মুছিয়ে দিচ্ছি, শুধু এইটুকু রাখছি। একটু ধৈর্য ধরো, হয়েছে, ওকে। তারপরে দেখো, তাহলে এখন পড়ে রয়েছে একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে, এটা আমরা করেছি 100, এটা আজ যদিও হবে 25 হবে, কারণ কাটাকাটি করছিলাম না, 25 পড়ে গেছিলো। ওকে, নো প্রবলেম। এবার একটু ক্যালকুলেশন করতে হবে,
1140 ইজিক্যাল টু 3 পি যুক্ত 27 পি যুক্ত 14 পি। এবারে ক্যালকুলেশন করে নিচে লসাগু হবে 100, সরি একটা এক্সট্রা পড়ে গেল 0। যদি ক্যালকুলেশন করে দেখবে এখানে 3p হবে না, এখানে 4 যোগ হবে 12, কারণ আমরা জানি যখন ক্যালকুলেশন করি কারণ এখানে নিচে 25 ছিল, 25-এর সাথে 25 4 100, তাই জন্য এখানে 3p হবে না 12p হবে। ঠিক একই রকমভাবে এখানে 14 সাথে এখানে হবে 56 p। কেন বলে দিই, যখন আমরা লসাগু করি নিচে যে এখানে 25 এখানে 100, লসাগু করে দেখবে যে এগুলো লসাগু হচ্ছে 100, কিন্তু এখানে 25-এর সাথে কত করলে 100 হয়, 25 4, তাই জন্য সেই যতটুকু হয়েছে সেটা গুণ করতে হয় উপরের সংখ্যাটির সাথে। এই ধরো 3pর সাথে এখানে সেই 4টা গুণ হয়েছে, 12p 27p 56p। তাহলে কত হবে এটা? তাহলে হলো আমাদের যদি যোগ করি হচ্ছে 95। দেখো 12 5 সরি 6 7 13, 13 2 15, হাতে থাকলো 1, 5 2 7 1 8 9, 85p বাই 100। ওকে, কিন্তু এখানে আমাদের আগে কিন্তু এই সংখ্যাটা রয়েছে, আমরা ক্যালকুলেশন করছি সেটাকে নিয়ে। একটু মুছে নিই, এগুলো ব্ল্যাকবোর্ড না থাকলে প্রচণ্ড অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি, একটু মাথায় রাখো। তাহলে এখানে থাকলো, আমরা কোনাকুনি একটু গুণ করে নিই, কারণ না হলে আমরা কিন্তু পারবো না এটাকে ক্যালকুলেট করতে। তাহলে যদি করি কোনাকুনি, তো এখানে তাহলে আমরা পি বার করবো, তাই তো? তাহলে প্রথমে পিটাকে নিয়ে নিলাম, পি যদি নিয়ে নিই তাহলে হবে আমাদের এখানে পি হচ্ছে কত 95p। লেখাটা একটু ভুল হয়ে বলো, 95p চলে এলো আগে। তাহলে এখানে আমার নিচে 100 ছিল, তাহলে সে পাশে গেলে কিন্তু নিচে থাকবে না, সোজাই হয়ে যাবে, কারণ যেটা কোনাকুনি হলে হয় 1140 গুণিতক 100 হয়ে গেল। এবারে পি বার করতে গেলে এই 1140 গুণিতক 100 বাই 95, কোনো সমস্যা নেই। এবারে কাটাকাটি করো। এবারে যদি আমি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দুনে 10, 5 0 0 হলো। তাহলে এখানে থাকলো 19 দিয়ে যদি কাটাকাটি করি 9 6 54। আচ্ছা 19 6 দেখো দেখি কত হচ্ছে, 19 6 6 9 54, 4 হাতে থাকলো 5, 5 থাকলো 19 5। এবারে হ্যাঁ হচ্ছে, দেখো 114ই হবে। ক্যালকুলেট করো, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। 19 গুণিতক 6 হচ্ছে 114, নামটা ভুলে গেছি তাই না? 19 6 114 0 0, তাহলে 600 গুণিতক 20 কত হচ্ছে 6 দুনে 12, কটা শূন্য আছে 3টা শূন্য, 1 2 3টা শূন্য, এইটা উত্তর হবে। দেখো উত্তর আছে কি না, হ্যাঁ উত্তর রয়েছে, দেখেছ? একটু টাফ, কারণ আমি তোমাদেরকে লং ওয়েতে বোঝাচ্ছি যাতে ইচ অ্যান্ড এভরিথিং বোঝাতে পারে, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা আজকে এখানে রাখছি, অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে। ধন্যবাদ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেটের পরীক্ষা হয়তো সম্ভবত কিছুদিনের মধ্যেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, কারণ কিছুটা হলেও নর্মাল পরিস্থিতি হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।